এই এলাকার গর্ব, আপনারা সবাই তাকে চেনেন, বিশিষ্ট রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবক এবং টাঙ্গাইল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট জনাব বেনজির আহমেদ টিটো। আরেকটি পরিচয় তার নয়, আমি তার ছোট বোন। ভাইয়া ছোটবেলা থেকেই আমার পথ প্রদর্শক, আমি তাকে অনুকরণ করে এসেছি। তার পরিচয় আপনাদের কাছে নতুন করে দেবার কিছু নেই, আমার চেয়ে আপনারা তাকে ভালো চেনেন, জানেন। কারণ পরিবারের চেয়ে সে আপনাদের সাথে, এলাকার মানুষের সাথে বেশি সময় কাটায়, বেশি সময় থাকে। পারিবারিক কোনো আয়োজনে আমরা তাকে খুব কমই পাই, কারণ সে এলাকাতেই থাকে বেশিরভাগ সময়। যাই হোক, ভাইয়া যখন খুব ছোট, এসএসসি পাশ করে সবেমাত্র কলেজে প্রবেশ করেছে, তখন থেকে সে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠে। অনেক বাধা বিপত্তির পরও সে কখনো রাজনীতি থেকে পিছু হটেনি, আন্দোলন সংগ্রামে সবসময় সামনে থেকেছে। পরিবার থেকে অবশ্য আমরা কখনোই চাইনি যে ভাইয়া রাজনীতিতে থাকুক, যদিও আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন, কিন্তু তিনিও চাননি ছেলে রাজনীতিতে যুক্ত হোক। কিন্তু ভাইয়া কোনো বাধাই মানেনি। রাজনীতি করতে যেয়ে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। পুলিশের মিথ্যা মামলা, হয়রানির শিকার হয়েছে, মিথ্যা মামলায় সে জেল খেটেছে। আমার বাবা থানা থেকে থানায় ঘুরেছে, পুলিশের পিছে ছুটেছে ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য। মা কত রাত জেগে জেগে কান্না করতো ছেলের জন্য। আমাদের 3 বোনের একটি ভাই, সবাই জানেন ভাইয়ের বিপদে বোনদের কী অবস্থা হতে পারে। যাই হোক, এত কিছুর পরও ভাইয়াকে রাজনীতি থেকে পিছু হটাতে পারেনি কেউ। ভাইয়া পুলিশের আঘাতে একবার তার 8টি দাঁত হারায়। তখন ভেবেছিলাম এবার হয়তো সে ফিরে আসবে ঘরে, রাজনীতিতে আর যাবে না। কিন্তু না, কোনো কিছুই তাকে ফেরাতে পারেনি। সেই তখন থেকে, সেই ছোট বয়স থেকে রাজনীতির সাথে যুক্ত আছে, আপনাদের সাথে আছে, এলাকার মানুষের সাথে আছে। সবসময় সে ন্যায় ও সত্যের পথে থেকেছে। তবে আজকে যখন আসলাম, এলাকায় ঢুকলাম কালীহাতির পথে, আস্তে আস্তে মনে হলো আমার ভাইয়া সার্থক। এত মানুষের ভালোবাসা, এত মানুষের সম্মান, এটাই তো পৃথিবীতে সবচেয়ে বড়, তাই না? মানুষের ভালোবাসার চেয়ে বড় আর কি আছে? আজকে বোন হিসেবে নয়, একজন সমাজসেবক হিসেবে, এলাকার একজন নাগরিক হিসেবে আমি আমার ভাইয়ের জন্য এই দোয়া করে যেতে চাই যে আপনাদের এই ভালোবাসাটি যেন আজীবন তার জন্য থাকে। আপনারা জানেন, সাম্যের পথে সংগঠন সবসময়ই কিছু না কিছু কার্যক্রম, মানুষের সহযোগিতাপূর্ণ কার্যক্রম করে আসে। তবে আজকেও আমরা উপস্থিত হয়েছি এরকমই একটি মহৎ উদ্দেশ্য নিয়ে। সেটি হচ্ছে কালীহাতি থানার প্রায় 75টি স্কুল এবং মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীরা যারা 9ম শ্রেণীর পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে, ওদের হাতে সামান্য কিছু বৃত্তি তুলে দিব, যাতে করে ওরা দ্বিগুণ উৎসাহের সাথে সামনের এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। এটাকে বৃত্তি না বলে সহযোগিতা বলতে পারেন। আপনারা জানেন আমাদের আজকের অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা একটি পরিবার। অর্থাৎ একটি পরিবারে সদস্যরা একে অপরকে যেভাবে সাহায্য করে, সহযোগিতা করে, ভাই বোনের জন্য, বোন ভাইয়ের জন্য, বাবা মা সন্তানের যেভাবে খেয়াল রাখে, এভাবে আমরাও তোমাদের পাশে থাকতে চাই, এলাকার মানুষের পাশে থাকতে চাই। বিশেষ করে শিক্ষা খাতে যদি কোনো প্রয়োজন হয়, যা প্রয়োজন, জানি না কতটুকু পারবো, আমরা যতটুকু পারি, যাই পারি চেষ্টা করব পাশে থাকার। শুধু আমাদের একটু জানাবে। আজকে এখানে এই তরুণ শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে আমি 2টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে, প্রথমত, তোমরা শিক্ষা গ্রহণ করো। শুধু বইয়ের শিক্ষা নয়, জীবনের শিক্ষা, পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা। যে শিক্ষা তোমাকে শেখাবে কীভাবে বড়দের সম্মান করতে হয়, যে শিক্ষা তোমাকে শেখাবে বাবা মা এবং শিক্ষকের মর্যাদা কীভাবে দিতে হয়। দ্বিতীয়ত, তোমরা কাজ শেখো, নতুন কিছু শেখো, কম্পিউটার, মোবাইল প্রযুক্তি, কৃষি, কারিগরি শিক্ষা, যে কোনো কিছু শিখো। আমি দেখেছি
তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সারা কালিহাতী উপজেলায় ঘুরে ঘুরে তারা কাজ করেছে। এই জন্য তাদেরকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, তারপরেও তারা হাল ছাড়ে নাই, তারা প্রতিনিয়ত কাজ করেছে। এই জন্য তাদেরকে সংগ্রাম করতে হয়েছে। তারা শিক্ষার্থীদের কাছে গিয়েছে, শিক্ষার্থীদের কি অসুবিধা এটা তারা জানার চেষ্টা করে এবং সামর্থ্য অনুযায়ী, দেখেন সাধ্য হচ্ছে অসীম একটা আমাদের সাধ্য হচ্ছে সীমিত একটা ব্যাপার, আমাদের সামর্থ্য হচ্ছে সীমিত একটা ব্যাপার, ইচ্ছা হচ্ছে আমাদের অসীম। আমরা ইচ্ছা আমাদের অনেক কিছু করার, কিন্তু আমাদের সামর্থ্য সীমিত থাকায় আমরা সেই অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমাদের কাজ করতে হয়। সাম্যের পথের ছেলেমেয়েরা সারা কালিহাতী উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের অসুবিধাটা তারা জানার চেষ্টা করে, সেই অসুবিধাটা তারা সমাধান করার চেষ্টা করে। আমি দেখেছি তারা বিভিন্ন সময় তাদেরকে যাদের বই উপহার দেওয়া দরকার তাদেরকে বই উপহার দিচ্ছে। এমনকি শীতের এই যে আমরা শীত গেল, এই শীতে আমরা দেখেছি তারা বিভিন্ন জায়গায় শীতের জন্য কম্বল নিয়ে তারা বিভিন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। দেখেন তারা সাম্যের পথে তারা কিছু নতুনত্ব নিয়ে এসেছে। নতুনত্বটা কীরকম? কারণ বাংলাদেশের মানুষ নতুন কিছু পছন্দ করে, নতুন কথা শুনতে পছন্দ করে, নতুন কিছু দেখতে পছন্দ করে, নতুন কিছু বুঝতে পছন্দ করে। আমি দেখেছি সাম্যের পথের মেধাবী ছেলেমেয়েরা তারা যখন আমাদের একটা আমাদের পুরানো একটা ধারণা আমাদের আছে, আমরা অনেকেই অনেক মানুষ আছে সমাজসেবক যারা বিভিন্ন শীতকালে দেখা যাচ্ছে কম্বল নিয়ে মানুষের মাঝে উপস্থিত হয়, মানুষকে সহযোগিতা করে, কম্বল বিতরণ কর্মসূচি। কিন্তু আমরা দেখলাম সাম্যের পথের ছেলেমেয়েরা যখন কম্বল নিয়ে মানুষের মাঝে উপস্থিত হচ্ছে, তারা সেই কর্মসূচির নাম দিচ্ছে মিলেমিশে শীত মোকাবেলা। এই যে একটা নতুনত্ব, নতুন কিছু, যে মিলেমিশে শীত মোকাবেলা, আমরা সবাই মিলে একসঙ্গে শীতকে মোকাবেলা করব, আমরা সবাই এক এবং আমরা সবাই অভিন্ন। আজকে সারা কালিহাতী উপজেলায় যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলগুলোতে ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষায় যারা প্রথম হয়ে 10ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, তাদের এই সর্বোচ্চ নাম্বার পেয়ে যারা 10ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আজকে বৃত্তি প্রদান করা হবে। তারা এইখানে দেখেন সারা বছর পরিবারের শিক্ষার্থীদের জন্য, সন্তানের জন্য একটা খরচ হয়। আজকে এই খরচ পরিবার বহন করার সামর্থ্য রাখে, কারণ বাংলাদেশে এমন কোনো বাবা মা নাই যারা সন্তানকে শিক্ষার জন্য সর্বোচ্চটা না করে। তার অর্থনৈতিক অবস্থা যেমনই হোক, সে হতে পারে অত্যন্ত দরিদ্র, হতে পারে অত্যন্ত সচ্ছল, কিন্তু অর্থনৈতিকভাবে সবচাইতে খারাপ যে আছে সেও তার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য সে দরকার হইলে 2 বেলা খাবে না, কিন্তু সন্তানকে শিক্ষা প্রদান করার চেষ্টা করে। কাজেই আমরা শুধু যে অর্থনৈতিকভাবে সহযোগিতা সেটাই বড় ব্যাপার না, বছরে একটা খরচ হয় একটা শিক্ষার্থীর পেছনে। সাম্যের পথের ছেলেমেয়েরা তারা উদ্যোগ গ্রহণ করেছে পরিবারের সঙ্গে তারা অংশীদার হওয়ার জন্য। বছরে স্কুলে যে বেতনটা দিতে হয় সেই বেতনে পরিবার যে বেতনটা দেয়, তারা অন্তত 6 মাস যাতে সাম্যের পথের শিক্ষার্থীরা, সাম্যের পথের সংগঠন যাতে পরিবার এটা কোনো অর্থনৈতিক সহযোগিতা না। আপনারা দেখবেন আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে আমরা একটি পরিবার। অর্থাৎ আজকে আমার সন্তান যে শিক্ষা গ্রহণ করবে তার শিক্ষার যে খরচ, সেই খরচ বহন করা এটা আমার দায়িত্ব। কাজেই তেমনিভাবে আপনার সন্তান যদি শুধু আমার সন্তান থাকে আর আপনার সন্তান যদি আপনার সন্তান হয়, তাহলে সেটাকে পিতৃত্ব বলে না। পিতৃত্ব ভিন্ন জিনিস, মাতৃত্ব ভিন্ন জিনিস। আপনার মা আমার মা আলাদা কিছু না, আপনার মাও মা আমার মাও মা, এটাই হচ্ছে মাতৃত্ব, এটাই হচ্ছে পিতৃত্ব। আমরা আপনাদের সন্তান আমাদের সন্তান, আমরা একীভূত হয়ে যেতে চাই। আমরা আজকে বছরে আপনাদের যে খরচটা হয় সেখানে পরিবারের সঙ্গে একটা ক্ষুদ্র অংশগ্রহণ করে যাতে আমরা এক পরিবারে একীভূত হতে পারি। যারা সারা কালিহাতীতে মেধাবীরা আছে, কালিহাতীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা মেধাবী আছে, তারা সবাই আজকে এইখানে উপস্থিত হয়েছে। আগামীতে তারা এসএসসি পরীক্ষা দিবে,
সেই এসএসসি পরীক্ষায় তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, তারা যাতে আরো অধিক ভালো ফলাফল করতে পারে, এই কারণে তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য সাম্যের পথে আজকে এই উদ্যোগ গ্রহণ করেছে। আমি আমার অফিস স্টাফরা যারা আছেন সবাই দৌড় দিলাম কোথায় জানেন? সিসিটিভির কাছে। কে চুরি করলো এটা দেখার জন্যে। সাইকেলটা আমরা জানি উদ্ধার হবে না, আমরা সবাই ফোকাস চলে গেল সিসিটিভিতে। আর এত কিছুর মধ্যে বেনজির 3 তলা থেকে নেমে গেল নিচে। ডেলিভারি পার্সনটাকে জিজ্ঞাসা করলো বাড়ি কোথায়, সেই গাইবান্ধা বা রংপুর কোথাও হয়তো হবে। তো সেইখানে জিজ্ঞাসা করলো সাইকেলটা কি তোমার একমাত্র ওয়ে যেটা দিয়ে তুমি সারাদিন কাজ করো? ছেলেটা বলল হ্যাঁ স্যার, আমি এই সাইকেলটা দিয়ে ডেলিভারি দেই, এটা দিয়ে যা ইনকাম হয় সেটাই আমার খরচ। বেনজির একটা কথাও না বলে শুধু জিজ্ঞাসা করছে তোমার সাইকেলের দাম কত। ছেলেটার মূল্য বলল, ও ইনস্ট্যান্ট পকেট থেকে টাকাটা বের করে দিল। এই দৃশ্যটা আমি সিসিটিভিতে বসে দেখছিলাম। এইখানে সাধারণ মানুষ আর বেনজিরের মধ্যে পার্থক্য। সাম্যের পথে নিয়ে আমি আগে যত প্রোগ্রামে যুক্ত হয়েছি, আমি অনেক কথাই বলেছি কিভাবে কি করবে, আপনারা আপনাদের মেয়েদের বোনদের কিভাবে সাহায্য করবেন। আজকে যেহেতু বৃত্তি প্রদান একটা প্রোগ্রাম, তো সেই সুবাদে আমি শুধু একটা কথাই বলবো। শুরু যেটা করেছিলাম যে আমি চট্টগ্রামের মেয়ে, আমি টাঙ্গাইলে কেন, আসলে এখানে আমার কোনো কাজ নাই। টাঙ্গাইলে আমি এসেছি, আপনাদের যে ঐতিহাসিক যে জায়গাগুলো আছে এগুলো দেখার জন্য আমি টাঙ্গাইলে এসেছি। বাট এখন মনে হচ্ছে টাঙ্গাইলে আসাটা আসলে সার্থক। কারণ কি, যখন আপনি একটা ভালো কাজে যুক্ত হবেন না, তখনই মনের মধ্যে একটা ভালো অনুভূতি দেয়। আর এটাই আপনার বেঁচে থাকার একমাত্র, আর কি আমরা বলি না কি অর্জন করেছি, এই অনুভূতিটাই আসল। খুব সচ্ছল পরিবার না হলে বাংলাদেশে এমন হাজার হাজার স্কুল আছে, স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড হোক, যারা একটা ক্লাসে যদি 50 জন থাকে, যে ফার্স্ট হয় তার কিন্তু আলাদা একটা আনন্দ আছে না? কিন্তু সেই ফার্স্ট গার্ল হোক, ফার্স্ট সেই ছেলেটা হোক, কখন সব থেকে তার ওই ফার্স্ট হওয়ার অনুভূতিটাও মাটিতে মিশে যায় জানেন? যখন সে টাইম মতো বেতনটা দিতে না পারে, যখন সে পরীক্ষার ফিটা দিতে না পারে, তখন তার ফার্স্ট হওয়ার সেই অনুভূতিটাও একদম শূন্যের কোঠায় চলে যায়। তো আমি আমাদের বিভিন্ন বিশ্বের, আমরা সাধারণত আমাদের শিক্ষাগত প্রচলিত শিক্ষায় আমরা কি শিখি? বাংলায় আর ইংলিশ শিখি, তাই না? আর সাথে আমাদের রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে আমরা শিখি কি? অ্যারাবিক, আরবি, তাই তো? কিন্তু তুমি চিন্তা করো তো, তুমি যদি ছোটোবেলা থেকেই তুমি স্প্যানিশ জানো, তুমি ম্যান্ডারিন জানো, তুমি জাপানিজ জানো, তুমি যদি প্রথম থেকে শেখো এই ল্যাঙ্গুয়েজগুলো, তাহলে তোমাদের জন্য কী ধরনের অপরচুনিটি ওয়েট করবে ইন দ্য ফিউচার তোমাদের ধারণা আছে? আমার প্রথম আমার পার্সোনাল লাইফের সবচেয়ে বিটার এক্সপিরিয়েন্স ছিল বেলজিয়ামে। বেলজিয়ামের যে পার্টে আমি পড়াশোনা করেছি সেই পার্টে ডাচ ল্যাঙ্গুয়েজ ছিল। সো আমি যখন বিভিন্ন তোমার শপিং মলে বা ওখানে বার বলে, চায়ের স্টলে গিয়ে আমরা যখন আড্ডা দিতাম, তখন তারা নিজেরা গল্প করতো, ঠিক আছে? আমি বুঝতাম না, কারণ আমি ইংলিশ বুঝি, আমি ডাচ বা ফ্রেঞ্চ বুঝি না। এখন বোঝো, আমি যদি ডাচ বা ফ্রেঞ্চ বুঝতাম ওই সময়, তাহলে আমার আড্ডাটা আরও ভালো জমতো। এটা তাহলে কী হতো, আমার রিলেশনশিপটা আরও ভালো ডেভেলপ করতো। বর্তমান বিশ্বে এবং সামনের বিশ্বে তুমি যত বেশি ল্যাঙ্গুয়েজ জানবা, তত বেশি কি হবে জানো? তোমার জবের অপরচুনিটি বাড়বে। কারণ ওই যে আমার বন্ধুবান্ধবের সাথে আমার যে সখ্যতা হতো, তারাই এখন বিভিন্ন কোম্পানির, বড় বড় জায়ান্ট কোম্পানির তারা বড় বড় পদে তারা অধিষ্ঠিত। সো আমাদের কমিউনিকেশন নেটওয়ার্ক অলরেডি এস্টাবলিশড। সো তোমাদেরও এই ধরনের নেটওয়ার্ক এস্টাবলিশড হবে। তুমি যত বেশি ল্যাঙ্গুয়েজ জানবা, তত বেশি তোমার ওয়ার্ল্ডের জব ওপেন হয়ে যাবে, ঠিক আছে? অনেক ভারী ভারী শোনাচ্ছে কথাগুলো, তাই তো? বাট আমার কাছে মনে হয় যে এই কথাগুলো তোমাদের জানা এই জন্যই দরকার, সামনের সময়গুলো খুবই কম্পিটিটিভ। দি ফিউচার, আপকামিং ফিউচার ইজ ভেরি মাচ কম্পিটিটিভ। তোমরা যেহেতু ফার্স্ট বয়, ফার্স্ট গার্ল, দ্যাটস ওয়াই ইউ গট এ লট অফ রেসপন্সিবিলিটি ইন দ্য ফিউচার, ইন দ্য কামিং ফিউচার। কেন? কারণ তোমার পরিবার এখন তোমার প্রতি কি অনেক বড় বড় আশা নিয়ে বসে আছে, আমার মেয়েটা ভালো কিছু করবে, তাই না? সেই জন্য তোমাদের
আমি বারবার যে বিষয়টাতে ইম্পর্টেন্স দিতে চাচ্ছি যে তোমাদের শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না, তোমাদের ডিফারেন্ট সফট স্কিল, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের এডুকেশন সিস্টেম এখনও আসে নাই, বাট ইন দ্য ফিউচার ভেরি সুন আমরা আশা করি ইলেক্টেড গভর্নমেন্ট আসলেই এ ধরনের সফট স্কিল এবং ল্যাঙ্গুয়েজ, মাল্টি ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো চলে আসবে এডুকেশন সিস্টেমে। বাট অ্যাটলিস্ট তোমাদের ইচ্ছার মাধ্যমে এগুলো শেখার চেষ্টা করবা, ঠিক আছে? এগুলো শিখলে হবে কি, তোমার বাবা মা উপকৃত হবে, তোমার পরিবার পরিজন উপকৃত হবে এবং দেশ উপকৃত হবে। এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছে। আর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার প্রিয় শিক্ষক মণ্ডলীকে, যাদের অনুপ্রেরণায় আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আমরা বিশ্বাস করি আজকে এবং আগামীর ভীষ্ম মেধাবীদের ভীষ্ম, মেধাবীরাই পারে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের আসনে নিয়ে যেতে। আগামী দিনের বাংলাদেশে আমরাই নেতৃত্ব দেব, আমি সেই আশা ও প্রত্যাশা ব্যক্ত করছি। আর অনুষ্ঠান আয়োজন করার জন্য সাম্যের পথে সংগঠনের সংগঠকদের, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, এই কথাকে ঘিরেই সাম্যের পথে গিয়ে চলেছে অনেক দূর। আপনারা জানেন প্রত্যেকটি সংগঠন যখন তৈরি হয় এর জন্য অনেক মেধা, অনেক শ্রম, অনেক পরিশ্রম দিতে হয়। সাম্যের পথে সংগঠন এটি একটি নতুন সংগঠন যেটা সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক একটি সংগঠন। ইতিমধ্যেই সাম্যের পথ সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর এগিয়ে চলেছে। আমরা আশাবাদী সাম্যের পথ সংগঠন একটি যেই সংগঠন, এই সংগঠনটি কালিহাতীর প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি অঞ্চল, প্রত্যেকটি ইউনিয়নে এই সংগঠনটি ছড়িয়ে পড়বে। এই কারণে এখানে আসা হলো, আশা করি এরা, আমার বিশ্বাস সব সময় এরা আমাদের পাশে থাকবে। এরা আমাদের দেশের ভবিষ্যৎ, অসহায় মানুষের পিছে এরা থাকবে, এরা আমার বিশেষ। আপনারাও দোয়া রাখবেন বেনজির আহমেদ টিটু ভাই যেন সবাইকে সহযোগিতা করতে পারে, সবার পিছনে থাকতে পারে। শিক্ষা নিজের জীবনকে যেমন সফল করে তেমনি একটি পরিবারকেও এস্টাবলিশ করে। শিক্ষা ছাড়া নিজের পরিবার, নিজের জীবন এবং নিজের পরিবারকে সফলভাবে প্রতিষ্ঠিত করারও খুব সহজ উপায় থাকে না। সেজন্য আমরা যদি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে উন্নতভাবে বিনির্মাণ করতে চাই, তাহলে সর্বপ্রথম শিক্ষাকেই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমার বন্ধু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিহাতী উপজেলা শাখার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই, সালাম জানাই। সাথে সাম্যের পথের যারা আয়োজক, সাম্যের পথকে যারা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের মেধা এবং শ্রম দিয়ে আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাম্যের পথে গত শীতে ওই নগরে শীতের সময় শীত বস্ত্র বিতরণ একটা অনুষ্ঠানে আমি আমার প্রিয় নেতা জনাব বেনজির আহমেদ টিটুর হাত ধরে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। সেদিন থেকে আজকের যে অনুষ্ঠান, একটি পরিবার, কালিহাতীর ছাত্র জনতা আমরা মিডিয়ায় দেখেছি, তারা বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবকমূলক যে সমস্ত কাজ করে যাচ্ছে, একদম নিরঙ্কুশ, শুধু জনসেবামূলক। তাদের মন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে গিয়ে কোথায় কি সমস্যা সেটা আমি দেখি, প্রত্যক্ষভাবেও দেখি এবং মিডিয়ার মাধ্যমেও দেখি। এটা দেখে আমি খুবই আবেগ আপ্লুত। আজকে আমি এখানে এসে দুটি কথা বলার সুযোগ পাওয়ার জন্য নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। এজন্য আজকের এই আয়োজক এবং যারা আছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন শিক্ষক, আমি কালিহাতী বীরবাসিন্দা ইউনিয়নের একজন সন্তান, রাজাপুর স্কুলে পড়েছি। সেই হিসাবে ছাত্রদের যে কোনো কার্যক্রমে, যে কোনো কল্যাণে আমাকে না ডাকলেও আমি এসে বসি।